রোদেলা, তুমি প্রত্যেকটা কর্পোরেট বড় বড় হাউসে দেখবা প্রত্যেকটা হাউসে সুন্দরী মেয়েদের না একটু অগ্রাধিকার একটু বেশি দেওয়া হয়। এটার কারণটা কি বলতে পারো? এই যে আমি প্রত্যেক দিন তোমাকে যে বলি, রোদেলা তুমি দেখতে অনেক সুন্দর, তুমি তখন কি করো? একটা মুচকি হাসি দাও, একটা রোমান্টিক হাসি দাও। এই রোমান্টিক হাসিটা কেন দাও? তুমি আমার ভালো লাগার জন্য দাও। আর তোমার ওই হাসিটা আমারও খুব ভালো লাগে। এই যে তোমার আমার মধ্যে যে ভালো লাগা, আমার ভালো লাগা তোমার ভালো লাগা, তোমার ভালো লাগা আমার ভালো লাগা, এটার মধ্যে একটা কেমিস্ট্রি, মানে যে রসায়নটা, এই রসায়নটার মধ্যে যখন ভালো লাগা লাগি হবে, তখন কি হয় জানো? কাজে একটা মনোযোগ আসে, কাজটা মনোযোগ দিয়ে করা যায়। দ্যাটস ওয়াই প্রত্যেকটা কর্পোরেট হাউসে না সুন্দর সুন্দর মেয়েদেরকে একটু অগ্রাধিকার বেশি দেওয়া হয়। বুঝতে পারছো? আপনি আসলে তো স্যার অনেক ব্রিলিয়ান্ট। আপনার কথা শুনে তো মাঝে মধ্যে আমি অনেক মুগ্ধ হয়ে যাই। এরকম মুখে মুখে মুগ্ধ হলে হবে না, প্র্যাকটিক্যালি মুগ্ধ হতে হবে রোদেলা। প্র্যাকটিক্যাল? হ্যাঁ। এনিওয়ে স্যার, অনেকেই বসে আছে, আমাদের ইন্টারভিউটা নিয়ে ফেলা দরকার। স্যার সকল অ্যাপ্লিকেন্টরা এসে পড়ছে। স্যার অনেকে আবার বিরক্ত ফিল করছে স্যার। আমি মনে করি এখন আমাদের ওঠা দরকার। বিরক্ত হচ্ছে? তাদের আচরণ দেখে তো তাই মনে হলো। এখান থেকে আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? আর এখানে আমরা বুঝতে পারবো যে বিরক্ত হচ্ছে তার কাজের প্রতি কোনো মনোযোগ নেই, আর যেসব অ্যাপ্লিকেন্টরা বিরক্ত হচ্ছে না তাদের কাজের প্রতি অনেক মনোযোগী হবে, কারণ তারা ধৈর্যশীল। কারণ যারা ধৈর্যশীল তারা কিন্তু কাজ করে খুব মন দিয়ে। এই ধরো তোমাকে আমি একটা মার্কেটে পাঠালাম, হ্যাঁ, ধরো আমাদের একটা ক্লায়েন্টের কাছে আমরা বেশ বড় একটা বিল পাই। তুমি ওখানে বসে আছো, কিন্তু তুমি অধৈর্য হয়ে যাচ্ছ। এখন তুমি যদি তার কাছ থেকে চলে আসো, তাহলে কি আমরা বিলটা উঠাতে পারবো? না স্যার। পারবো না। তার মানে কি করতে হবে? তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, ঠিক আছে না? তার কাছ থেকে চেকটা কালেক্ট করতে হবে, এবং চেকটা কালেক্ট করলে তখনই আমরা ওর কাছ থেকে আমরা ক্যাশ করতে পারবো। বুঝতে পারছো কি বলো রোদেলা? তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যে ধৈর্য ধরে বসে থাকবে তার জীবনের সবকিছু পরিষ্কার, আর যে বসে থাকবে না তার কিছুই থাকবে না। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে, রাইট? জি স্যার। আমরা এখন যাব, দেখবো যে কে কে ধৈর্য ধরে বসে আছে, তাদেরকে আমরা সিলেক্ট করবো, আর যে বসে থাকবে না তাকে আমরা আস্তেই করে বের করে দিব। গুড আইডিয়া স্যার। ওকে, চলো। মামা আমার ভাড়াটা। ও সরি, ভুলে গেছিলাম। আমার তো ভাঙটি নাই। আচ্ছা দাঁড়ান, আমি ভাঙটি নিয়ে আসতেছি। যান যান, তাড়াতাড়ি যান।
ভাবি আপনার লোক দেহ হয়েছে তো খুব ভালো লাগতেছে। একটা বিষয় হলে আর মনের ভিতরে খসখস করতেছিল, আমি আপনার হিমেই যাইতেছিলাম আর কি। কি বিষয় বলেন তো আলিফ ভাই? ভাবি মানে আপনারা যে কেমনে বলিম কিন্তু না বলেও পাইতেছি না। ওই শিবলুরে দেখলাম রিক্সা চালাইতেছে, আবার রিক্সার উপরে দেখে ওটা প্যাসেঞ্জার, হাতে কি চাকরি ছাড়ি দিছেন? কি কি বলছেন আপনি সব? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? শিবলু কেন রিক্সা চালাবে? কি বলছেন এসব? আরে বাবারে, আপনি যেন বলতেছেন মনে হয় আমি মিশা কথা বলতেছি। আমি তো মিশা কথা বলতেছি না, আমি নিজের চোখে দেখছি। কেউ যদি আরো বলতে আমি বিশ্বাস করতাম না, আমি নিজের চোখে কেমন অবিশ্বাস করি। কি হয়েছে? ভাই আপনি কোথায় যাইতেছেন? আমি আম্মার বাসায় যাচ্ছি। ও যাক, বালা বেড়াইতে যাইতেছেন কেন? না আবির ভাই, আমি বেড়াতে যাচ্ছি না। আপনার সাথে দেখা হয়ে আসলে ভালোই হয়েছে। আপনি আপনার বন্ধুকে বলে দিয়েন আমি আম্মার বাসায় চলে গেছি এবং সে যাতে আমার সাথে জীবনে আর কখনো কোনো যোগাযোগ করার চেষ্টা না করে। তার জীবন থেকে অবন্তী নামটা সে যাতে চিরদিনের জন্য মুছে দেয়। ভাই আপনি কি বলতেছেন কিন্তু আমি তো কিছু বুঝতেছি না। আপনি কি কোনো পাগল হয়ে গেছেন? আমি পাগল নই। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা শুধু আপনাকে জানাবো। আপনি পারলে দয়া করে আপনার বন্ধুকে একটু জানিয়ে দেবেন। না ভাবে আপনার মনে হয় যে মানে গরম মাথায় কিন্তু চিন্তা করতেছেন, একটু ঠান্ডা ঢিকের আমি বুঝেই। আবির ভাই, আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই বলছি, যা বলা অনেক হয়েছে। আর না, রাস্তায় দাঁড়িয়ে আসলে এসব কথা বলার কোনো মানে হয় না। থ্যাংক ইউ, আপনি আমাকে খবরটা জানিয়েছেন। থ্যাংক ইউ ভাই, জানতো ভালো থাকেন ভাই। তো মনোযোগ দিয়ে কি দেখছো তুমি? রোদেলা, জি স্যার। এত মনোযোগ দিয়ে কি দেখছো? সিভি গুলো একটু চেক করছি স্যার। আচ্ছা রোদেলা, তুমি এতদিন ধরে আমাদের অফিসে জব করতেছো। তুমি তোমার হাজবেন্ডের সাথে আমাদেরকে কিন্তু একবারও পরিচয় করা দাও নাই। মাঝে মাঝে না আমার মনে হয় কি, তুমি যে বিয়ে করছো আমার একটু সন্দেহ হয় তুমি কি আদৌ কি বিয়ে করছো কি না। বলো তো কি কারণটা কি? স্যার, আপনার কোনো আইডিয়া আছে আমার হাজবেন্ড কতটা হ্যান্ডসাম? ওকে সবাই কি বলে আপনি জানেন? জন আব্রাহাম। জন আব্রাহাম। শোনো, মনোযোগ সহকারে শোনো। আমি যখন মধ্যবয়সে ছিলাম না, আমার মহল্লার মেয়েরা আমাকে টম ক্রুজ বলে ডাক, বুঝছো? কিন্তু আমি কাউকে পাত্তা দিতাম না, তারা সবসময় আমার সবকিছুতে মিল ধরতো। আমার নাকি টম ক্রুজের সাথে একদম হুবহু মিল আছে। আমি তো বুঝতাম যে মেয়েগুলো আমার সাথে ফ্লার্ট করতেছে, এই কারণে আমি পাত্তা টাত্তা দিতাম না। আমি ওদেরকে বলেই দিছি যে দেখো, এই সনের একটা আমার সাথে কারো তুলনা হইতে পারে না, আমি কারোর সাথে তুলনা দিব না। আমার ডুপ্লিকেট নাই। এক্সকিউজ মি স্যার, একজন অ্যাপ্লিক্যান্ট এসেছে, মধ্যবয়সী টাইপের। তাকে একটু দেখতে অদ্ভুত মনে হচ্ছে। বলো কি অদ্ভুত টাইপের? মানে নাম কি তার? স্যার বলো তো, শিবলু আহমেদ। ও আচ্ছা, অস্থিরতার কিছু নেই, তুমি বসো। জি স্যার। তুমি বসো, কল দাও। জি স্যার। কি অবস্থা! আরে পরি, সরি রিয়া ভাই, একটু লেট হয়ে গেল। কোনো সমস্যা নেই। তোমাকে তো আজকে পরির মতো সুন্দর লাগছে। ওয়েট ওয়েট, তোমাকে একটু দেখার সুযোগ দাও তো। রিয়া ভাই কি যে বলেন না, লেট হয়ে যাচ্ছে। আপনি তো ঘামছেন কেন? পানি খাবেন নাকি?
না না স্যার ঠিক আছে। আপনাকে দেখে অনেক পরিশ্রান্ত মনে হচ্ছে আপনি কোনো যুদ্ধ জয় করে আসছেন। স্যার প্রতিনিয়তই তো আমরা যুদ্ধ করি স্যার। আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য নানান রকম যুদ্ধ করতে হয়। এই যে আমি যেমন আপনার সামনে ইন্টারভিউ দিতে আসছি, একটা জবের আশায়, এটা এক ধরনের যুদ্ধ। আবার আপনি এই যে আমার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছেন, যে চেয়ারটায় বসে আছেন এই চেয়ারটা এবং আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আপনাকে স্যার যুদ্ধ করতে হয়। সবই আসলে যুদ্ধ স্যার। আপনাকে দেখতে এলোমেলো লাগলেও কিন্তু কথা বেশ গুছিয়ে বলেন। থ্যাংক ইউ। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি কর্পোরেট জব করে আসছেন, আপনার অভিজ্ঞতা অনেক। কর্পোরেট জবের যেসব নিয়ম কানুন সবকিছু আপনি বুঝেন, জানেন, মানেন। বাট আপনি ভাইবা বোর্ডে আসছেন এইভাবে কেন? তো মানে উস্কো খুস্কো কেন? আমার আসলে আসার সময় স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? স্যার অ্যাক্সিডেন্টটা এরকম স্যার, আমি আমার বাসায় আমার স্ত্রীর সঙ্গে কয়েকদিন ধরে পারিবারিক কলহ হচ্ছিল। আসার সময় ঝগড়া হয়েছে। আবার যখন বেরোনোর পরে রাস্তায় আমি আসবো, কোনো রিক্সা পাচ্ছিলাম না, খালি রিক্সা পাচ্ছিলাম না। পেতে পেতে একটা পেলাম, সেখানে একজন বয়স্ক মানুষ বসে আছেন, উনি আসবেন না। শেষে ওনাকে সিটে বসিয়ে, প্যাসেঞ্জারের সিটে বসিয়ে আমি রিক্সা চালিয়ে, কারণ আমাকে আপনাদের অফিসে এসে টাইমলি ঢুকতে হবে, আমি রিক্সাটা চালিয়ে তারপরে আসছি। বলেন কি, আপনি রিক্সা চালিয়ে আসছেন? স্যার আমার আসলে আসাটাই জরুরি ছিল স্যার, পৌঁছানো জরুরি ছিল আর কি। ও মাই গড, আপনি তো দেখি সময়ের প্রতি খুব মানে সিনসিয়ার। হ্যাঁ জি স্যার, আপনি এটাকে আমার অযোগ্যতা হিসাবে দেখবেন না স্যার। না, কি বলেন? আমার এই মানে ইয়ের জন্য আমি আসলে সরি স্যার। আমার মনে হয় আপনি কর্পোরেট লেভেলে খুব অভিজ্ঞতা অর্জন করেছেন। আপনার সিভিটা আমি দেখলাম, বেশ মানে আপনার পাঞ্চুয়ালিটি, আপনার রেসপন্সিবিলিটি, আপনার পার্সোনালিটি সব কিছু আমাদের কাছে ভালো লেগেছে। আমরা চাচ্ছি আপনাকে সিলেক্ট করতে, বাট আপনাকে সিলেক্ট করার পরে যে আপনাকে ফাইনাল নিয়ে নিব সেই সিদ্ধান্তটা আমরা দিতে পারবো না, কারণ আমাদের উপরে আমাদের বস আছেন, উনি আমাদেরকে ফাইনাল সিদ্ধান্তটা জানাবেন। দেন এরপরে যখন আপনার সাথে মানে আপনার স্যালারি বলেন, আপনার অফিসের ইয়ে বলেন, সবকিছু যখন ব্যাটে বলে এক হয়ে যাবে, তাহলে আপনি আমাদের এখানে জয়েন করে ফেলবেন। এবার আপনি আসতে পারবেন। By the way, আপনি আমার কার্ডটা নিয়ে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজেও লাগবে। থ্যাংক ইউ। ইমপ্রেসিভ। হ্যাঁ, দেখো না, সে তো মানে পুরো রিক্সা চালিয়ে চলে আসছে। তার টাইমিং কি, মানে সে এত ঘাম টাম নিয়ে আসছে, তারপরে কিন্তু সে সঠিক টাইমে ঢুকে গেছে না? জি স্যার, এক্স্যাক্টলি। নেক্সট কি আছে? নেক্সট দেখো। জি স্যার। মেয়ে কেমন স্যার? শিওর। স্যার বাইরে দুজন গেস্ট এসেছে, আমি কি ভেতরে পাঠাবো? শিওর। ওকে, ঠিক আছে। মিলন ভাই, আরে রিয়াদ, বসো বসো বসো। ওই যে ওর কথা আমি আপনাকে বলছিলাম, পরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখতে তো একদম পরীর মতো। তারপর পরি, আসতে কোনো অসুবিধা হলো তো? না ভাইয়া। তুমি না মানে রিয়াদ যতটুকু বলেছো তার চেয়ে বেশি সুন্দর। মানে রিয়াদের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, রিয়াদ তোমার না মানে কথা এবং কাজের কিন্তু অনেক মিল। তুমি যা বলেছো তার চেয়ে দেখছি অপরূপ সুন্দর। পরি কি তার চেয়ে সুন্দর। টেস্ট বলে একটা কথা আছে। বেটা একটা কাজ করি না, লাঞ্চের তো সময় হয়ে গেছে। রিয়াদ আমরা একটা কাজ করি, চল আমরা বাইরে গিয়ে কোথাও গিয়ে খাই। হ্যাঁ শিওর ভাইয়া। চলো। আর অফিসে কাজ করতে করতে আমি আসলে একদম হাঁপিয়ে গেছি, এত কাজ, অনেকদিন বাইরে খাই না। আর এরকম একটা পরির সাথে বাইরে খাওয়া, চলো প্লিজ। স্যার, অ্যাকচুয়ালি আমার এই ফাইলটা যদি একটু দেখে দিতেন স্যার, তাহলে আমি লতিফ ভাইকে হ্যান্ড ওভার করে দিতে পারতাম। তুমি বুঝতে পারছো না, কারণ আমি গেস্ট দেখে নিয়ে একটু বেরোচ্ছি, পরে আসো। স্যার অনেকদিন ধরে এই ফাইলটা হ্যাং হয়ে পড়ে আছে, এটা খুব দরকার স্যার, আপনি একটু দেখে দিবেন স্যার। বললাম তো পরে, এখন না। তুমি দেখছো আমি ওনাদেরকে নিয়ে বেরোচ্ছি, বুঝো না কারো সিচুয়েশন, পরে আসো।
আমি নয়ন বুঝে নয়ন খুলে দেখি শুধু তোরে, পর করিয়া তুই আমারে রাখিস না আর দূরে। তুই আমার সব রে বন্ধু, তুই আমার সব, তুই আমার সব রে বন্ধু, তুই আমার সব। অন্তরের ভিতরে আমার এই মুহূর্তে চলে যাও, বের হও, যাও। আর একটা কথা বলো, অন্তরের ভিতরে আমার প্রেমের অনুভব। যাও, আমি যেন বাসায় ফিরে তোমাকে না দেখি। তোমার যদি চলে গেলেই শান্তি হয়, শান্তি পাও। যাও, আমাকে মুক্তি দাও প্লিজ। আমার মনের ডিঙ্গি নাও ভাসে রে তোর জলে, আমার ঘরের কুপ্পি বাতি তোর কথা বলে। আমার মনের ডিঙ্গি নাও ভাসে রে তোর জলে, আমার ঘরের কুপ্পি বাতি তোর কথা বলে। তুই আমার সব রে বন্ধু, তুই আমার সব, তুই আমার সব রে বন্ধু, তুই আমার সব। অন্তরের ভিতরে আমার প্রেমের অনুভব, অন্তরের ভিতরে আমার প্রেমের অনুভব। আমার ভালোবাসার মালা দেব রে তোর গলে, রাজার রাজ্য চাই না আমি, তুই আমার হলে। ওরে আমার ভালোবাসার মালা দেব রে তোর গলে, রাজার রাজ্য চাই না আমি, তুই আমার হলে। তুই আমার সব রে বন্ধু, তুই আমার সব, তুই আমার সব রে বন্ধু, তুই আমার সব। অন্তরের ভিতরে রেস্টুরেন্ট তো সামনে, চল আমরা ভিতর দিকে পড়ি। চল, কষ্ট করে প্লিজ চল। হাঁটা তো ভালো হয়, তাই না? এক্সারসাইজ হয়। আপনি তো মনে হয় হাঁটেন না আমি মোটামুটি হাঁটে, প্লিজ বডিটা ঠিক রাখতে হবে। অনেক ব্রিলিয়েন্ট ছেলেপেলে আসছে কিন্তু না? স্যার ওই যে একজন আসলো না, একটু টল, একটু অন্যরকম দেখতে। শিবলু নাম? জি স্যার, এক্স্যাক্টলি ওই ওনাকে সিলেক্ট করেন। আপনি খুব ভালো কাজ করেছেন স্যার। তোমার ভালো লাগবে বলেই তো আমরা তাকে সিলেক্ট করলাম। স্যার আপনি যাই বলেন না কেন, লোকটা কিন্তু আসলেই ইনোসেন্ট। দেখুন না, ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে সেটাও আমাদের সাথে শেয়ার করলো, আবার নিজে রিক্সা চালিয়ে এসছে সেটাও আমাদের সাথে শেয়ার করলো। ইট মিনস লোকটার আসলেই জবটা অনেক দরকার। দরকার, আসলে তার জবটা দরকার। ইভেন এখানে যারা আসছে না, তাদের সবারই জব দরকার। আর এই কারণেই তো ওরা এখানে আসছে ইন্টারভিউ। আর আমাদের কি দরকার জানো? কি দরকার স্যার? আমাদের দরকার রোদেলের মুখের মিষ্টি হাসিটা। কারণ আমরা যদি ওকে সিলেক্ট করি, তাহলে এই এই দেখো দেখো, তুমি যে হাসতেছো না, এই হাসিটাই তো আমাদের দরকার। আপনি যে সারাক্ষণ আমাকে নিয়ে এত মজা নেন, আপনি টায়ার্ড লাগে না? কি বলো, টায়ার্ড লাগবে কেন? তুমি কি পুরুষ মানুষ নাকি যে আমার টায়ার্ড লাগবে? মানে মানে হলো কি, তুমি তো ছেলে মানুষ না, তুমি একটা মিষ্টি সুন্দর মেয়ে। এই যে সুন্দর মেয়েটার সাথে যখন আমি একটু গল্প করি, তখন কি হয় জানো, আমার ক্লান্তিটা দূর হয়ে যায়, আমার ভিতরে একটা চেয়ার আপ আসে, বুঝছো? এখানে যদি একটা ছেলে মানুষ থাকতো, ও তখন উল্টা পাল্টা কথা বলতো, আমার মেজাজটা খারাপ হয়ে যেত, আমি অনেক ক্লান্ত হয়ে যেতাম, বুঝছো না? এই কারণে আমার খুব ভালো লাগে। স্যার আমাকে আপনার এত পছন্দ? কি বলো, তোমাকে কেন পছন্দ হবে না? তুমি তো অনেক সুইট একটা মেয়ে।
অনেক সুন্দর। স্যার তাহলে আমাকে এত পছন্দ? হুম হুম। তুমি যদি এইভাবে আমার দিকে তাকিয়ে থাকো তাহলে কি আমি প্রপার অ্যান্সারটা দিতে পারবো? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, সেটা তুমি কেন বুঝো না? বুঝি, কিন্তু পরিমাপটা ঠিক বুঝি না। পুরোটাই পছন্দ। রোদেলার আমার যা কিছু আছে না, রোদেলার সবকিছু আমার পছন্দ। বুঝতে পারছো? সত্যি? অবশ্যই। তাহলে স্যার একটা কাজ করি, চলুন চলুন পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। এখন? এখন? আরে কি বলে, এখন ইন্টারভিউ হিসেবে যেতে হবে না? ইন্টারভিউ ভালো লাগে না? চলেন পালিয়ে বিয়ে করে ফেলবো। আর ইন্টারভিউ চলেন পরে এসে নিব। আমাদের কি করতেছো তুমি? না না না, আমি তোমার বলতে দেবো না। কি করতেছো তুমি? আরে কি আশ্চর্য, পাগল নাকি তুমি? আমি মরতে যাবো কেন? আরে তুমি মোড়া দিয়ে ফ্যানের সঙ্গে কি করতেছিলা? আমি ওড়না দিয়ে ফ্যানটা পরিষ্কার করতেছিলাম, ফ্যানটা অনেক ময়লা হয়েছে সেই জন্য। সেটা বলো, আমি তো আর মনে করতেছিলাম তুমি সুইসাইড করতে গেছিলা। তো তো ফ্যান বুঝতে হবে না, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। মাথা খারাপ নাকি? আমি কেন না, ফ্যানটা এত ময়লা হয়েছে। কি হলো স্যার, বসে আছেন কেন? চলেন। কোথায় যাবো? বিয়ে করতে যাব। বিয়ে করতে? হ্যাঁ। কি বলো? আমি কেন বিয়ে করতে যাব? কেন? আপনি না আমাকে ভালোবাসেন, সারাক্ষণ আমার প্রশংসা করেন, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখেন, তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায়? আরে আমি তোমাকে ভালোবাসি, বাট আমি কেন তোমাকে বিয়ে করব? আপনি আমাকেই বিয়ে করবেন, আমি আপনার কাছেই বিয়ে বসবো। চলেন। দেখো রোদেলা, আমি বাবা এইসব বিয়ে টিয়ে করতে রাজি না। আমি এইসব ফাঁদে পাড়া দিতে রাজি না ভাই। প্লিজ প্লিজ আমাকে তুমি ক্ষমা করো, আমি বিয়ে শাদী করবো না। স্যার ঘাবড়ে গেছেন। আপনাকে কিন্তু এই প্রথম আমি ঘাবড়াতে দেখলাম। এনিওয়ে স্যার, আমি কিন্তু ফান করছিলাম, জাস্ট জোক করছিলাম, নাথিং সিরিয়াস। দেখো রোদেলা, এরকম মজা আমার সাথে করবা না প্লিজ। আমি হলাম গিয়ে একটা মুক্ত পাখি, বুঝতে পারছো? আমি স্বাধীনভাবে থাকতে চাই। আমার যখন যেখানে মনে হবে যে কোনো গাছে আমি উড়ে উড়ে যা বসবো, এ পাতায় এ ডালে ও ডালে আমি থাকবো, আমি আমার মতো ঘুরে বেড়াবো। আর তুমি কিন্তু আমাকে কখনো আমার সাথে খুব মজা করবে। বাট বিজয় ভাই, আপনি কিন্তু বলছিলেন আপনার পিএস লাগবে। হ্যাঁ বলছিলাম তো, কিন্তু ওর কি পারবে? ভাইয়া পরীকে আমি যতটুকু চিনি, পরী অনেক হার্ড ওয়ার্কিং অ্যান্ড আই হোপ পরীগুলোতে কোনো সমস্যা হবে না। ও তো খুবই স্মার্ট অ্যান্ড দেখতে তো পাচ্ছেন। কি করি? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আমি পারবো, আমি ফুললি কনফিডেন্ট। আপনি খালি আমাকে একটু শিখিয়ে দিবেন, তাইলেই হবে। কিন্তু পরি কতটা পেরে উঠতে পারবে সেটা তো আসলে বলাটা মুশকিল, কারণ আমাদের এখানে পিএইচডি কিন্তু অনেক ধরনের ফাংশনস আছে। প্রথম ফাংশনস হচ্ছে আমাদের এখানে অনেক ফরেন ডেলিগেটস আছে, ওদের অনেকগুলো কাজের ব্যাপার আমাদেরকে বাইরে যেতে হয়, সিঙ্গাপুর লন্ডন অনেক জায়গায় যেতে হয়। তো পরি কিন্তু মাঝে মাঝে আমার সাথে লন্ডন বা সিঙ্গাপুরে যেতে হতে পারে। তো এটা কি করে পরি মানে তার ফ্যামিলি বা তার প্যারেন্টসদেরকে কিভাবে কনভিন্স করবে, এটা তো একটু ডিফিকাল্ট বলা। ভাইয়া কোনো সমস্যা নাই, দেশে দেশের বাইরে, অফিসে অফিসের ভিতরে কোনো প্যারা নাই ভাইয়া। তাছাড়া বিজয় ভাই, আপনি যদি পারফরমেন্স টেস্ট করতে চান সেটাও করতে পারি তো, তাই না বিজয় ভাই? না ঠিক আছে ঠিক আছে, ওর কনফিডেন্ট আমার খুব ভালো লেগেছে। এনিওয়ে দেখি আগে ফিল্ডে আসুক, তারপর দেখা যাক ও কতটুকু পারে। অনেক আছে ভাই ফিল্ডে দৌড়াতে পারে না, কিন্তু মুখে অনেক ফটফট। না পরীকে আমার ততটা কিছু মনে হচ্ছে না, তবে ওকে অনেক বেশি স্মার্ট লাগছে। রিয়াদ ভাই কি পানি খাবে? না ঠিক আছে ভাইয়া, আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল।
চলেন আমরা একটু বাইরে যেয়ে কথা বলি, পরি এর মধ্যে খেতে থাকো। কিন্তু ও আবার আমাদেরকে অন্য কিছু ভাববে না তো? না ভাইয়া, এই যুগের মেয়ে ভাই কি মনে করবে, চলেন তো। আচ্ছা তাহলে একটা কাজ করি, পরে আমি খাওয়ার অর্ডারটা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু পরে ফুডটা চলে আসবে। ওকে রিয়া চলো। জি ভাই। একেবারে ঠিক আছে, কিন্তু আমার একটা জায়গায় কনফিউশন আছে। সেটা হচ্ছে যে পরি মেয়েটার মানে ব্যাকগ্রাউন্ড কি। আমি বলতে চাচ্ছি আমি যে ওর এডুকেশন, ওর ফ্যামিলির কি, ও কোথা থেকে এসছে, ও কোথা বড় হয়েছে, এটা কিন্তু আমার জানা হলো না। তুমি আসলে রিয়া আমাকে একটু স্পেসিফিকভাবে বলো ওর বেড়ে ওঠে কোথায়, কারণ আমার এত বড় একটা কোম্পানি বিদেশিদের সাথে হ্যান্ডেল করা একটা বিশাল ব্যাপার তো, বুঝো তো? জি ভাই বুঝতে পারছি। আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, আমার উপরে তাকে ভরসা করতে পারেন। খুবই ভালো ফ্যামিলির মেয়ে, আপনি কথা বলে বুঝতেছেন না। আর ঠিক এরকমই তো একজন পিএস আপনি খুঁজতেছিলেন। তা অবশ্য ঠিক, কিন্তু ভাই ভরসা করলে তো পরে তো আটকা যায়, কারণ ওরা তো পরে পাখা গোজা যায়। পাখা গোজার পর তো ওরা তো আমাদেরকে পরে চিনে না, কি করবো তখন বলো তো? না ভাইয়া, আপনি খালি যেটা বলবো যে আপনার নিজের মতো করে ওকে একটু বলে নিতে হবে। অবশ্যই, কি বলো, ওকে তো অবশ্যই করে নিতে হবে। তুমি এ নিয়ে কোনো টেনশন করো না। ভাইয়া আপনি কিন্তু অনেকদিন আমার দিকে তাকান না, এবার কিন্তু অনেক দূর গর্তে পড়ে গিয়েছি। কত গর্তে বিলে পড়ছো? প্রায় 75 এর মতো। 75? ওকে, ডোন্ট ওয়ারি। তুমি একটা কাজ করো, তুমি যাওয়ার সময় আমার অফিস হয়ে যাও, তোমার জন্য একটা চেক থাকবে, ঠিক আছে? ও ভাইয়া, ভাইয়া একটা কথা বলি। শিওর। আপনি আমার জন্য যা করেন সেটা কিন্তু আপন বড় ভাইও করে না, এই জন্য আপনি কোনো কাজ দিলে কখনো ফেলতে পারি না। শোনো, তুমি হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে অবশ্যই করবো, কারণ তুমি আমার জন্য যেটা করছো সেটা তো ভুলার মতো না, তাই না? তাহলে চলুন ভাই ভিতরে যাই। চলো ভিতরে যাই। তুমি একটু ভালো তো বুঝে দিও পরে। হ্যাঁ আপনার সামনে করে দিচ্ছি। শিওর। সরি, দেরি করে ফেলেছি, এক্সকিউজ মি প্লিজ। আচ্ছা ভাইয়া, ও রিয়া, রিয়া তো বাইরে। তুমি একটা কাজ করো, রিয়ার বাইরে অপেক্ষা করছে, রিয়ার সাথে কথা বলে চলে আসো, তাড়াতাড়ি আসবে কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসো প্লিজ, প্লিজ। আমি বুঝতে পারছি অবন্তী, তোমার ওইভাবে বাসা ছেড়ে বের হতে বলাটা উচিত হয় নাই, কিন্তু তারপরও তুমি চলে গিয়ে ভালো কাজ করো নাই। আমি এখনই তোমার নিয়ে বাসায় ফিরব। আমার ঘরটা তুমি ছাড়া কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। আমি একা থাকতে পারি না, তুমি তো জানো অবন্তী। তবু কেন গেলা? তোমার আমি দূরে থাকতে দেব না, আমি এখনই আসতেছি। এই ডেজিগনেশনের জন্য অসংখ্য লাইন দিয়ে থাকে, কিন্তু আমার কথা ফেলতে পারে না বলে তোমাকে নিতে রাজি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আর শোনো, চাকরি আমি পাইয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু এটা টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোমার। কোনো কারণে যদি ফেল করো, সেই দায়ভার কিন্তু তোমাকেই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নাই, ওগুলো আমি ম্যানেজ করে দিই। তাই না? এখন আমি সেই ব্যবসাটা করে দেবো, নিজের হয়তো তোমাকে চাকরিটা পাইয়ে দিচ্ছি, সেখানে টিকে থাকতে হবে, সেই টাকা পাবো। ও বুঝতেই পারছি নিশ্চয়ই। পড়ে আছে না? রিয়া ভাইয়া, চাকরিটা কনফার্ম হবে তো, রাইট? বিশ্বাস রাখো, বুঝছো? বিশ্বাসের উপর পুরো দুনিয়াটা চলে।
বিশ্বাসের উপর নির্ভর করে অসংখ্য লেনদেন হচ্ছে, হাজার হাজার কোটি কোটি টাকা। তাছাড়া এই যে আমি টাকাটা নিলাম, এটা একটা টাকা করে আমি খরচ করবো, পুরোটাই তোমাকে ওখানে সেফ রাখতে সাহায্য করবে। ঠিক আছে। আর সেজন্য কিন্তু এটা 3% কেউ না জানলেই ভালো। না না ভাইয়া, কেউ জানে না, সমস্যা নেই। ওকে। আর হ্যাঁ, যতটা সম্ভব নিজের থেকে খুশি রাখার চেষ্টা করো, তাহলে তোমার প্রমোশন তত্তর করে বেড়ে যাবে। একটা কথা আছে না, বস যত খুশি প্রমোশন তত বেশি। এই স্লোগান মাথায় রেখে এগিয়ে যেতে থাকো। চলো ভাই, তুই আসলে সামনে তত্তর করে তুমি এগিয়ে যেতে থাকো। সরি ভাইয়া, একটু দেরি হয়ে গেল। It's okay, no problem, no problem. ভাইজান, আপনার কড়াকড়ি নিষেধ আছে, আপনি এবার ভিতরে ঢুকতে পারতেন না। আরে কি বলতেছো তুমি? ও রাগ করে বলছে, আমি ভিতরে গিয়ে ওকে নিয়ে আসি, তাহলে ওর রাগ ভাঙবে না। না না, আপনি ভিতরে যেতে পারবেন না। আর আমরা ঢুকতে দিলে সাথে থাকবো, সাথে খাওয়াবো না। ফোনটা বন্ধ রাখছে। শোনো, হ্যাঁ। তোমার আবার রাত ভাঙলে সব ঠিক হয়ে যাবে, তখন তোমার চাকরিও যাবে না, আর যদি যায় হ্যাঁ, আমি দেখবো ব্যাপারটা। যাও। ও মা গো, অক্কর লাইলা হচ্ছে। মনে সাইকেল আমরা দিছেন? হ্যাঁ, সাইকেল দিলে সাইকেল দেখবেন। ফাটাম না ভাইয়া, ফাটাম না। তবে আমরা তো অনেক করে দোষণ। আমি একটা কাম করতাম পারি। কি করবো? মানে আগে কত দিয়ে আমার মনটা একটু গরম কিনা, যদি নরম থাকে তাহলে আপনার ব্যাপার কম, যদি অনুমতি দেয় তাহলে ভিতরে ঢুকতে না, না ফাটাম না। যাও, তোমার আপাকে গিয়ে আমার কথা বলো। যাও। আচ্ছা। আভা, ভাইজান তা বলছে আমি ঢুকতে দিই না, বাইরে রাখছি খারাপ করা। আমি কোথায় সরাসরি যে আভা আপনার বাড়িতে ঢুকতে নিষেধ করছে, একটু কড়াকড়ি ভাবে। সে কি এখনো দাঁড়িয়ে আছে? হ্যাঁ, দাঁড়া আছে মানে কি, একদম কোড়ার মতন কাটা রয়েছে, মনে হয় না আজকে যাইবো। আপনি এখন যাবেন, জি। গিয়ে তাকে বলবেন যে আপা আপনার সাথে দেখা করবে না, আপনি আর কখনো আপার সাথে দেখা করার জন্য এই বাড়িতে আসবেন না। জি আচ্ছা। কথাটা বলার সময় একটু কড়া ভাবে বলবেন, পারবেন না? ফাটাম না করে একদম ফাড়ে আলাম, মানে কয় আমরা আভা একদম কড়াকড়ি ভাবে, মানে আভা কইছে আমরা বাড়িতে 30 মানুষ না দেয়, আর যদি দেয় বাইরে আর গুটি ভেঙে দেবো। একদম শক্ত ভাবে বলবেন। জি আচ্ছা, পারো। জি। ভাইয়া, আভা আপনার লোক দেখা করতো না, আর আভা কইছে আপনার এই বাড়ির মধ্যে আসতো না। এবার ভুল করে আইসে না, পরবর্তী জন্য এই বললেন না হয়। আরে ও বললেই হবে নাকি? তুমি এভাবে কথা বলতেছো কেন? দেখেন, আভা যেটা কইছে এটা কইলাম, আপনার টোটালি নিষেধ করছে এবার আশপাশে যাতে না দেয়, আর যদি দেয় তাহলে হাতি উঠে বাইরে ভেঙে লাগবে কইলাম। এই, এটা তুমি কি বলতেছো? মুখ সামলায় কথা বলো। তোমার আপা এই কথা বলছে? না আভা ওই কথা কয় না, তা চার মধ্যে বাচ্চা ওঠে না, তো এরকম কিছু কইতে পারে। তারপরে তোমার মতিন, জি আভা। গেট খুলবেন না।
কেউ যাতে ভেতরে আসতে না পারে। যে ভাব আমন্তে আমন্তে আমি আমার ভুল বুঝতে পারছি, ওকে নিতে আসছি, প্লিজ নেমে আসো। মতিন ভাই, আমি আপনাকে গেট খুলতে মানা করেছি, এর অর্থ হচ্ছে আপনি গেট খুলবেন না, বাইরের লোকজন বাইরেই থাকবে, ঠিক আছে? জিয়া মা আমন্তে আমন্তে ভাইয়া দেখছেন না, শুনুন গরিবের কথা বাস হইলো ফলে। এখন আমি যতক্ষণ কইছি নিজের মধ্যে কইছি, এবার নিজের কেন শুনছেন তো কি কইছে? দাও, আসসালামু আলাইকুম। আমি নয়ন বুঝে নয়ন খুলে দেখি শুধু তোরে, পর করিয়া তুই আমারে রাখিস না আর দূরে। তুই আমার সব রে বন্ধু, তুই আমার সব, তুই আমার সব রে বন্ধু, তুই আমার সব। অন্তরের ভিতরে আমার প্রেমের অনুভব, অন্তরের ভিতরে আমার প্রেমের অনুভব।